স্বাভাবিকভাবেই আমরা যারা চেষ্টা করি একটু সুস্থ থাকবার তারা নিঃসন্দেহে বিশ্বাস করতে চাই যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছি, আর যারা এখনও মানছি না তাদের জন্য কিন্তু ভিন্ন রকম গল্প হতেই পারে। প্রতিদিন যেই সংখ্যাগুলো দেখতে পান এর মধ্যে একটি সংখ্যায় যে আপনি পরিণত হবেন না এই নিশ্চয়তা কিন্তু আপনি দিতে পারেন না। তাই প্রত্যেকে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবার আহ্বান। একই সাথে যারা এই মুহূর্তে আমাদের দেখছেন এবং শুনছেন, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক দিয়ে হাত ধোয়া এবং মাস্ক পরবার অভ্যাসটি নিয়মিত অভ্যাসে পরিণত করুন। তাতে এই যাত্রায় সবাই সুস্থ থাকতে পারবে এবং সংকটের এই সময় যদি কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মে তবে সেই জন্যই আমাদের করোনা হেল্প ডেস্কের এই আয়োজন। জুলহাস জুবাইর আপনাদের সাথে আছি। সরাসরি আপনারা লিখে জানাতে পারেন আমাদের যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুকে, যেখানে এই লাইভ স্ট্রিমটি যাচ্ছে তার নিচে, কিংবা ফোন করতে পারেন, সরাসরি আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসাগুলো জানাতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভাইরা দেখছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে, তাদের প্রতি একটাই অনুরোধ, দয়া করে স্ট্রিমটি শেয়ার করে দেবেন। তাতে করে আপনার বন্ধু তালিকায় থাকা অনেকেই হয়তো যারা স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তর খুঁজছেন তারা নিজেদের উত্তরগুলো পেয়ে যাবেন এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে একই ধারাবাহিকতা আজও আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ BSMMU, আছেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মরান মেডিকেল কলেজ ও হাসপাতাল। আর অল্প কিছু সময়ের মধ্যে আমাদের সাথে শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আবু সাইদ শিমুল যুক্ত হবেন, যিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন। এবং একই সাথে আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আমি আছি, জুলহাস জুবাইর। গত 24 ঘন্টায় আরও 31টি পরিবার তাদের স্বজন হারিয়েছেন, যার মধ্যে এই 31 জনের মধ্যে পুরুষ 17 জন, শনাক্ত 2293 জন। এখন পর্যন্ত এই ভাইরাসে প্রাণহানি হয়েছে 6675 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্যই জানানো হয়েছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 15,501টি, সেখানে শনাক্তের হার 14.79%। সব মিলিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 4,67,225 জন। 24 ঘন্টায় এই সময় সুস্থ হয়েছেন 2,513 জন। সব মিলিয়ে সুস্থ এখন 3,83,224 জন। দর্শক, আপনাদের প্রতি একটাই আহ্বান, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক দিয়ে হাত জীবাণুমুক্ত করতে একদমই ভোলা যাবে না। এবং আজ যখন আমরা কথা বলছি, আজ বিশ্ব এইডস দিবস। আপনারা যারা এই বিষয়টি সম্বন্ধে জানেন, অবগত রয়েছেন, একটা সময় লুকিয়ে রাখবার বিষয় ছিল, একটা সময় খুব ভয়ের বিষয় ছিল, একটা সময়ে সমাজ থেকে তারা খুব দূরের বা নিগৃহীত সত্তায় পরিণত হয়েছিলেন যারা অনাকাঙ্ক্ষিতভাবে এইডসে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি এবং বিজ্ঞানের অগ্রগতি আমাদের জীবনকে এখন আর অনেক বেশি নিরাপদ করেছে। তাই আজকের এই দিনটাকে কেন্দ্র করে আপনাদের সবাইকে একটু বাড়তি সচেতনতার অনুরোধ জানাবো এবং একই সাথে প্রফেসর মোস্তফা জামানের কাছে এই মুহূর্তে একটু যেতে চাই। আমরা জানি প্রতি বছর আমরা বেশ কিছু দিবস উদযাপন করি এবং আজকের 2020-এ এসে এইডস নিঃসন্দেহে ভিন্ন রকম গুরুত্ব পায়, কারণ বিশ্বের প্রায় প্রতিটি দেশেই কিন্তু এইডস আক্রান্ত রোগীর উপস্থিতি আমরা দেখতে পাই, যাদের পুরো বছর জুড়ে একটা পরিচর্যা বা নিয়মের মধ্যে থাকা প্রয়োজন পড়ে। সংকটের এই সময়টা আসলে তাদের ম্যানেজমেন্ট কি করে হচ্ছে বা নতুন করে কিভাবে ভাবছি আমরা, তাদের অবস্থানই বা কি? ধন্যবাদ দিলার জুবে। আসলে সারা বিশ্বে আজকে কিন্তু বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে, বিশেষ করে স্বাস্থ্য বিধি মেনে। আমরা জানি যে এবছরের আজকে যে প্রতিপাদ্য বিষয়, সেটি সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব। অর্থাৎ আমরা জানি যে প্রতিদিন কিন্তু 5,500 মানুষ নতুন করে এইডস এ আক্রান্ত হচ্ছে সারা বিশ্বব্যাপী, এবং এই 500 জনই কিন্তু 15 বছরের নিচে, এবং আক্রান্ত 32% বয়স 15 থেকে 24 বছরের, এবং যার 20 ভাগ নারী। অর্থাৎ শুধুমাত্র যে আমরা যেসব জানি যে খারাপ ভাবে যে জীবনাচরণের জন্য যে এইডস, শুধু তাই নয়, মা থেকে শিশুতে কিন্তু হতে পারে, আমরা যে রক্ত পরিসঞ্চালন করি তার মাধ্যমে হতে পারে, আমরা যে সার্জিক্যাল প্রসিডিউর বা অ্যাঞ্জিওগ্রাম করছি, অ্যাঞ্জিওপ্লাস্টি করছি, ইনস্ট্রুমেন্টের মাধ্যমে হতে পারে, আমরা যে বিভিন্ন জায়গায় যে ইনস্ট্রুমেন্টের যে অস্বাস্থ্যকর পরিবেশে যে দাঁত তোলা বা দাঁতের চিকিৎসা করলে তার মাধ্যমে এইডস ছড়াতে পারে। অর্থাৎ আমরা বলছি যে বিজ্ঞানসম্মত বা স্বাস্থ্যসম্মত যদি চিকিৎসা না হয়, সেখানে কিন্তু এইডস এর ছড়ানোর কিছু সুযোগ আছে। এছাড়া আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলার কথা বলছি, মানবিক জীবনাচরণ মেনে চলার কথা বলছি, তাহলে কিন্তু আমরা এইডস কে প্রতিরোধ করতে পারবো। আরেকটি বিষয়, একসময় আপনি যেটি বলছিলেন যেটি মরণ ব্যাধি, আজকে কিন্তু সারা বিশ্বে অনেক অনেক ভালো চিকিৎসা আছে, যার মাধ্যমে একেবারে স্বাভাবিক জীবনযাপন সম্ভব। তবে কখনোই এই রোগটিকে লুকানোর চেষ্টা করবেন না, এবং অবশ্যই সরকারকে জানাতে হয়। পাশাপাশি আমরা যারা চিকিৎসা করছি, যারা চিকিৎসা নিচ্ছি, যেমন আমি অ্যাঞ্জিওগ্রাম বা অ্যাঞ্জিওপ্লাস্টি করার সময় আমাদের প্রোটোকল আছে সারা বিশ্বে, অবশ্যই এইডস এর টেস্টিং করে নিতে হয়। একইভাবে সার্জিক্যাল যারা বিভিন্ন শল্য চিকিৎসা করছেন, তাদেরকে কিন্তু বাংলাদেশের কিন্তু প্রত্যেকটি হাসপাতালে এই নিয়ম মেনে চলছে না। আমি বলবো এই বিষয়টি
অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যারা শল্য চিকিৎসা যাচ্ছে, যাতে একজনের মাধ্যমে আরেকজনের দেহে এইডস যাতে সংক্রমিত না হতে পারে, তার জন্য সবাইকে প্রোটোকল অনুযায়ী কিছু পরীক্ষা যেমন করতে হয়, তার সাথে এইডস পরীক্ষাটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং এই দিবসে আমি আজকে করোনা কালে নতুন করে এই বিষয়টি বলতে, যাদের এইডস আছে তার সাথে কিন্তু অনেক সময় আমরা যক্ষা পাই অথবা ফুসফুসের কিছু রোগ পাই, যেহেতু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সবাইকে এই দিবসে সচেতন হবার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, আমরা ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। নাসরিন সুলতানা, নওগাঁ থেকে বলছি। জি আপা আমার বলুন। বয়স 28 বছর। জি 4 মাস হচ্ছে সিজার করছি, করার পর এখন একটু সমস্যা হচ্ছে, প্রত্যেকটা হাত পায়ের জয়েন্টে ব্যথা, প্রেশার বেশি, ডায়াবেটিস আছে। আচ্ছা। আর ওই যে আপনার পেটে এখনো মানে পেটটা কমিচ্ছে না। পেটটা পেট কমিচ্ছে না, মানে বাচ্চা থাকার পরও যেরকম পেট ছিল এরকমই একটু পেট বড়। পেটটা ফুলে আছে তাই তো? জি। আচ্ছা, আপনার ডায়াবেটিস কি নিয়ন্ত্রণে আছে? ডায়াবেটিস একটু বাড়ছে। একটু বেড়েছে। আচ্ছা, থাইরয়েডের সমস্যা আছে আপনার? না, সমস্যা নাই। সমস্যা নেই। কোলে আপনার বাচ্চা বোধহয় কান্না করছে, কি নাম ওর? জি, কি নাম ওর? ওয়াসিনা জান্নাত। মাশাআল্লাহ। ডাক্তার শারমিন আব্বাসী। জি, আপনাকে ফোন করার জন্য ধন্যবাদ। আমরা ছেড়ে দিচ্ছি, আপনি বাচ্চার যত্ন নিন। যে প্রসঙ্গগুলো উনি বলেছেন আমাদেরকে, এটি কিন্তু আসলে ডেলিভারির পর অনেক মায়েদের ক্ষেত্রে আমরা পাই। এখন আসলে একটা একটা করে ওনার সমাধান দিতে হবে। অনেকগুলো সমস্যা নিয়ে উনি কথা বলেছেন। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ব্লাড সুগার। ব্লাড সুগারটা আমরা অনেকের ক্ষেত্রেই দেখি যে বাড়তি থাকে, কারণ প্রেগন্যান্সির সময় যাদের অনেক বেশি বাড়তি তাদের আফটার দ্য ডেলিভারি কমে, কিন্তু 6 সপ্তাহ পরে আমরা যাদের দেখি যে ব্লাড সুগার বাড়তি আছে তাদেরকে কিন্তু আমরা অ্যাজ এ ডায়াবেটিকই ট্রিট করি, অথবা যে উনি হয়তো আগে থেকে ডায়াবেটিক ছিলেন এমনও হতে পারে। আমাদের টার্গেট লেভেলটা কত অ্যাকচুয়ালি সুস্থ থাকতে গেলে? যেমন একজন মা, তার কিন্তু ফাস্টিং লেভেল আমরা বলি 5 থেকে 6 এর মধ্যে থাকবে এবং খাওয়ার পরে 7 থেকে 8 এর মধ্যে থাকবে। এর বেশি হলে অ্যাকর্ডিং টু দ্যাট তাকে কিন্তু ট্রিটমেন্টটা নিতে হবে। কি করবেন? ডায়েট কন্ট্রোল। আমরা মাদেরকে বলি যে আপনারা কার্বোহাইড্রেট খাওয়াটা কমান, রুটি এবং ভাত একটু কমায় দেন। আপনারা যেটা করেন প্রোটিনযুক্ত খাবারটা খান, মিষ্টিটাকে অ্যাভয়েড করেন, শাকসবজি খান, প্রচুর পরিমাণে পানি খান। এটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড হচ্ছে একটু হাঁটতে হবে। 4 মাস হচ্ছে আমরা কিন্তু আপনাকে দৌড়াতে বলতেছি না, জাস্ট ঘরের মধ্যে আপনি অ্যাক্টিভিটি বাড়ান। বাচ্চাকে কোলে নিচ্ছেন, নিয়ে একটু হাঁটেন। হিসাবটা যেন এমন হয় যে আপনার হাঁটার যে সময়টা সেটা মিনিমাম 45 মিনিট হয় একদিনের মধ্যে। এটি যদি হয়, এটি আপনাকে একভাবে হেল্প করবে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য। আর ডায়াবেটিস এট এনি কস্ট কন্ট্রোল করতে হবে, সেটা ওষুধ দিয়ে হোক, ডায়েট কন্ট্রোল করে হোক, অথবা ইনসুলিন দিয়ে হোক। কারণ আপনি একজন মা, আপনাকে সুস্থ থাকতে হবে, আপনার বাচ্চাগুলোকে আপনার বড় করতে হবে। কারণ ডায়াবেটিসের জটিলতা আমরা জানি মাথা থেকে পা পর্যন্ত। আপনি যদি কন্ট্রোল না করেন, আপনার চোখ খারাপ হবে, লিভার খারাপ হবে, খুব ছোট বয়সে হার্ট অ্যাটাক হবে, খুব ছোট বয়সে স্ট্রোক হবে। অর্থাৎ সেই জায়গাটাতে আমাদেরকে কন্ট্রোলের যে আমি লেভেলটা বললাম সেখানে নিয়ে আসতে হবে। সেকেন্ড, প্রেশার বেশি, তার মানে আপনি রাতে ঘুমাচ্ছেন না। সারাদিনে যে করেই হোক আমাদেরকে সময় বের করে একটা প্রপার ঘুম দিতে হবে। এই ক্ষেত্রে পরিবারের অন্যদেরকে আপনাকে সাহায্য করতে হবে। তারপরেও যদি আমি দেখি যে আপনার প্রেশার 140/90 এর উপরে হয়, তাহলে কিন্তু একজন চিকিৎসককে দেখিয়ে ওষুধ খেতে হবে। ইমিডিয়েটলি আপনাদের যে সময়টুকু 4 মাস বা 5 মাস আফটার দ্য ডেলিভারি, আমরা কিন্তু সাধারণত কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকলে অ্যামডোকের ওষুধটি খুব ভালো কাজ করে। এটি দিয়ে কিন্তু আপনাদেরকে চিকিৎসা দেওয়া হয়, প্রথমে 1 বেলা, না হলে 2 বেলা। তারপরে যদি কাজ না করে তখন হয়তো আরো কিছু ওষুধ যোগ করা লাগতে পারে, কিন্তু প্রেশার আপনি কোনোভাবে 140/90 উপরে ওঠাতে পারবেন না। রাতে ঘুম যদি না হয়, সিম্পল কিছু শর্ট সিডেটিভ, যেটা 7 দিনের জন্য আপনি নিতে পারেন, রিল্যাক্সেন্ট জাতীয়, সেটা নিয়ে আপনি কিন্তু একটু যদি ঘুমান, আপনার এটা কন্ট্রোলে হয়ে যাবে। আর পেট ফোলার, এটা আমাদের বাঙালি মা যারা আছে তারা হঠাৎ করে একটা ড্রামাটিক মানে এক ধরনের অ্যাকশন চাই যে আজকেই ডেলিভারি হলো, কালকেই পেট কমে যাবে, কিন্তু ড্রামা তো এত সহজ না, এটা একটা কঠিন কাজ। তো সেই ক্ষেত্রে যেটা করতে হয়, পেটে বেল্ট করতে হয়। আপনার অ্যাজ এ হোল বডি ওয়েটটা যখন কমবে, তার সাথেই ম্যাচ করে কিন্তু বডি শেপ হবে, পেটটা কমবে। আর মা তো হয়েছেন, এখন এই যে কমার বিষয়টি সেটা গ্র্যাজুয়ালি হবে, এটা নিয়ে হতাশ হওয়ার তো কিছু নাই। অর্থাৎ আমি মনে করি যে এগুলো যদি আপনি একটু মেনে চলেন, তাহলে আমার মনে হয় যে আপনার পক্ষে খুব ইজি হবে, কোনো সমস্যা হবে না। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে পরবর্তীতে যে বিষয়টা আসলে জানতে চাচ্ছিলাম প্রফেসর মোস্তফা জামানের পরে 30 সেকেন্ড সময় আপনাকে দিতে চাই, এইডস নিয়ে আপনার ফিডব্যাকটা একটু জানতে চাইবো।
আমি 20 সেকেন্ড উত্তরটি দিব, সেটি হচ্ছে কোনো মা হতাশ হবেন না, কারণ বাংলাদেশে খুব স্পেসিফিক একটি এইডস এর ডেলিভারি করার জন্য সেন্টার বিএসএমএমইউ তে আছে, বাহ। এবং ওখানে একেবারেই একটা সেটআপটা ইজ ভেরি ফাইন, অত গোপন নয়, বরং প্রপার ওয়েতে প্রোটোকল অনুযায়ী বিশ্বের সাথে তাল মিলিয়ে ডেলিভারির জন্য এই সেন্টারটি আছে। আপনারা যারাই গর্ভবতী অবস্থায় জানছেন আপনার এইডস আছে, জাস্ট ওখানে চলে আসবেন। বাহ, চমৎকার। আমার মনে হয় আজকে দিনে প্রফেসর মোস্তফা জামানের পর আপনার এই সংযোজনটি অনেকের মনেই স্বস্তি এনে দিবে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, আমরা ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম তপন, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। আমার বয়স 34। জি স্বপন ভাই। আমার মাজা এবং ঘাড়ের সমস্যা, প্রচন্ড ব্যথা করে মাঝে মাঝে এবং ঘাড়টা চিলিক মারে মাঝে মাঝে। আচ্ছা। তা আমি এক অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছি, তো উনি আমাকে কিছু ওষুধ দিয়েছিল এবং আমাকে বলছিল কিছু ব্যায়াম শিখাইছে এবং কিছু ছেঁকা দিতে বলছে। তা আমি বেশ কিছুদিন ধরে ছেঁকা দিচ্ছি। গতকালকে ছেঁকাটা দিতে গিয়ে আমি একটা ওয়াটার পট কিনেছিলাম, তা ফট করে ওয়াটার পটটা কি করছে, আমি গরম পানি ঢোকানো ফট ওয়াটার পটটা ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হয়ে যাওয়ার সাথে সাথে আমার মেরুদণ্ডের কাছে ফট করে সেকেন্ডের মধ্যে কিছুটা জায়গা আমার চলে গেছে। চলে যাওয়ার পরে আমার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি ইউজ করছি, এবং ইউজ করার পরে আমি একটা বার্ন ক্রিম রাখছিলাম বাসায়, বার্ন ক্রিমটা সঙ্গে সঙ্গে লেপটে দিয়েছি। জি। লেপটে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনাদের কলেজ যোগাযোগ করতে চাচ্ছিলাম গতকালকে, তো পারি নাই। তা আমি গার্বেজের এখন ফোসকাটার কি অবস্থা? ফোসকাটা কি পড়ে গেছে? হ্যাঁ, পুস্তা পড়ে নাই, মানে সঙ্গে সঙ্গে চামড়া উঠে গেছে। চামড়ার সঙ্গে সঙ্গে আমি বার্ন ক্রিম ইউজ করছি। ইউজ করার সাথে আমি আমার অফিসে, আমি গার্মেন্টসে চাকরি করি, জি। তা আমি আমার অফিসের ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, দেখাইলাম। অফিসের ডাক্তার আমাকে অ্যান্ট্রাসিন 300 মিলি হুম। অ্যান্টিবায়োটিক দিল, ক্যাপসুল দিল, 5 দিন খেতে বলছে 3 বেলা খাবার পর, আচ্ছা। অ্যান্টাসিড। তা আমি আপনাদের কাছে সাজেশন দিতে যাচ্ছি যে এখন কি করতে পারি। স্বপন, অসংখ্য ধন্যবাদ আমাদের ফোন দেওয়ার জন্য। একই সাথে একটু স্বপনের এই প্রশ্ন সুবাদে বলতে চাই, আমাদের বাসায় অনেকে আছেন মুরব্বীরা, আমাদের বাবা মায়েরা কিংবা বয়োজ্যেষ্ঠ অনেকেই আছেন যারা এই শীতের সময় ব্যথা বেদনা একটু বেশি ভোগেন, হট ওয়াটার পট দিয়ে সেঁকা দেওয়ার চেষ্টা করেন। এই যে স্বপনের যে কেসটা আমরা দেখলাম, উনি আমাদের ফোন দিয়েছেন, একটু বাড়তি সচেতন হওয়া খুব জরুরি। এরকম হটপট যদি ফেটে যায় বা অনেক পুরনো হটপট বারবার ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনারা একটু বাড়তি সচেতন থাকবেন, কারণ অনাকাঙ্ক্ষিত অন্য কিছু হোক আপনাদের এটা চাই না আমরা। প্রফেসর মোস্তফা জামান। জি, আসলে জুবায়ের আপনি খুব সুন্দর করেই বলেছেন। আসলে এই বাড়তি সচেতনতা দরকার। আমরা কিন্তু প্রায়ই দেখি যে এরকম যত্ন নিতে যে কিছু দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তাদের প্রতি অনুরোধ যে আসলে আপনারা কিন্তু সবসময় যে শুধুমাত্র হট ওয়াটার ব্যাগ নিতে তা না, আপনারা একটি গামছা অথবা তোয়ালে একটু গরম করে সেখানেও কিন্তু ছেঁক দিতে পারেন। আরেকটি বিষয় এটি আসলে যে এমন একটি বিষয়, সারা বছরই কিছু ব্যায়াম করতে হয়। শুধু আমরা বলবো যে এই হট কম্প্রেশন অথবা আমরা যে এই গরম ছ্যাক এটি একমাত্র পথ না, এটা দিতে পারেন মাঝে মাঝে, কিন্তু আপনি সুষম খাদ্য সঙ্গে হাঁটাহাঁটি, অন্যান্য যে জয়েন্টের যে মুভমেন্ট বা ব্যায়ামগুলো আছে সেগুলো করবেন। আরেকটি বিষয় যে শরীরে ওজন অবশ্যই কম রাখবেন, সূর্যের আলোতে যাবেন। আমরা প্রতিদিন বলে অন্তত 20 মিনিট সূর্যের আলোতে যেতে হবে, এবং অনেক সময় আমরা একটু ক্যালসিয়াম ভিটামিন এগুলো খেতে বলি। সঙ্গে যদি ব্যথানাশক ওষুধ খুব দরকার না হয় আমরা খেতে মানা করি। আর একটি বিষয় যেটা বলতেই চাচ্ছি যে সব সময় কিন্তু ওষুধের উপর বেশি নির্ভরশীল হবেন না। আমরা বলবো সবচেয়ে ভালো যে শরীরের যে আমরা বলি 650টি মাংসপেশি আছে, 360টি অস্থি সন্ধি আছে, এগুলোকে সচল রাখতে হবে এবং একটু সক্রিয় থাকতে হবে। তাহলে কিন্তু আপনি বাত ব্যথা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। তাহলে কিন্তু আমরা বলবো যে এই যে যিনি বলছেন আপাতত একটি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, যে কোনো একটি অ্যান্টিবায়োটিক খেলেই হবে। আমরা অনেক সময় ক্যাপসুল ফ্লুক্লক্স 500 মিলিগ্রাম একটি করে 6 ঘন্টা পর পর দিয়ে থাকি 7 দিন। আর যে ক্রিমটি ব্যবহার করতেন সেটি করবেন, একটু আলো বাতাসে থাকতে পারেন ভালো, যাতে করে কোনো ময়লার সেখানে ক্ষতস্থানে স্পর্শ না করে সেই বিষয়ে খেয়াল রাখবেন, যাতে করে এই সমস্যাটি আরো জটিল আকার ধারণ না করে। আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন এবং তার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফয়সাল বলছিলাম সাভার আশুলিয়া থেকে। জি বলুন। আমার সমস্যা হলো আমার ওয়াইফের কি, ওর প্রচুর পরিমাণে কি সাদা সিরাপ ভাঙে, এটার জন্য আর কি, মানে এর আগে ট্রিটমেন্ট নেওয়া হয়েছে অনেকবার। আচ্ছা, ওনার বয়স কত? ওর বয়স 28 বছর। 28 বছর। সন্তান কয়জন আপনাদের? আমাদের এক ছেলে। এক ছেলে। ওনার কি, আপনার স্ত্রীর কি ইউরিন ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি আছে? না, এরকমের কোনো সমস্যা নাই। আচ্ছা, বুঝতে পেরেছি। ডায়াবেটিস বা থাইরয়েড কোনো সমস্যা নেই? না, ডায়াবেটিস নেই। বুঝতে পেরেছি। ডাক্তার শারমিন আব্বাসী।
বাচ্চার বয়স কত এবং আপনারা কি বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন বা কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করছেন কিনা, যদি চেষ্টা না করেন? না, বাচ্চার বয়স হলো 5 বছর, আর জন্ম নিয়ন্ত্রক বলতে ওই বড়ি খায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে কিন্তু এরকম সমস্যা আমরা প্রতিদিনই কিন্তু জুবায়ের আমাদের এখানে চিকিৎসা দিচ্ছি, এবং আমি একটা অ্যাসেসমেন্ট করেছিলাম যে চেম্বারে আসলে রোগী যারা আসে তাদের মধ্যে কেমন থাকে। তো আমরা দেখলাম মোর দ্যান 80% উইমেন যারা হয়তো বয়সের কোনো না কোনো সময় আনম্যারিড অথবা ম্যারিড অথবা অ্যাডোলেসেন্ট কিশোরী পর্যায়ে অথবা মধ্যবয়সী কিংবা মেনোপজে চলে গেছেন, এই সমস্যাটি ঘুরে ফিরে তাদের থাকে। তার মানে একটা বড় অংশই কিন্তু এই প্রবলেমটিতে ভোগেন। এখন এদের মধ্যে কেউ কেউ হচ্ছে ফিজিওলজিক্যাল, অর্থাৎ যারা রিপ্রোডাক্টিভ এইজে আছেন, 14 থেকে মাসিকের 14তম দিন থেকে 20তম দিনে যদি প্রফিউজ একটা হোয়াইটিশ ডিসচার্জ হয় এবং এটার মধ্যে কোনো দুর্গন্ধ না হয়, সেটা কিন্তু নরমাল ওভুলেটরি ডিসচার্জ বা ওভুলেশনের জন্য হচ্ছে। অর্থাৎ ডিম তৈরি হয়, ডিম ফোটে, এটা অপেক্ষা করে একটা শুক্রাণুর জন্য, বাচ্চা করতে চায়, সেই কারণে কিন্তু এক ধরনের সেপারেশন হয়, যেটা নরমাল। বাট যাদের দুর্গন্ধ হয়, যাদের সেটার সাথে ইচিং বা চুলকানি আছে, অনেকে বলে যে খুব ঘন কার্ডের মতো কিছু ডিসচার্জ হয়, সেগুলো নিয়ে আমাদের আসলে চিন্তার বিষয় আছে বা করতে হবে। প্রথমেই আমরা বলি যে কিছু কিছু সময় আমাদেরকে যেহেতু এটা লম্বা এবং ঘুরে ফিরে 12 মাসে কোনো কোনো মহিলারা এসে বলেন যে 9 মাস 10 মাসই আমার এই সমস্যা থাকে, তাহলে 9 মাস 10 মাসে যদি এই সমস্যা থাকে তাহলে জীবন চলবে কিভাবে? তার মানে জীবন আচরণ পরিবর্তন এবং শৃঙ্খলা এখানে কিন্তু একটা বড় ফ্যাক্টর। আপনাকে আমরা ওষুধ দিব 7 দিন 10 দিন 14 দিন, কিন্তু তারপরে তো বাকি 365 দিনের দিনগুলো তো আপনাকে ভালো থাকতে হবে। সেই জন্য জীবন আচরণ পরিবর্তনের মধ্যে প্রথম কাজ যেটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। দ্বিতীয় কাজ, যাদের ইনফেকশনটা বারবার হয় তাদেরকে আমরা বলি কটন কাপড় পরতে, সুতি কাপড়। তৃতীয় হচ্ছে মেনস্ট্রুয়াল হাইজিন, খুবই ইম্পর্টেন্ট। এখনো আমাদের দেশের অনেকেই একটা ভালো স্যানিটারি প্যাড ব্যবহার করেন না। অনেক কাজে আমরা পয়সা খরচ করি, স্যানিটারি প্যাডের সময় আমরা মনে করি কাপড় ন্যাকড়া এগুলো ব্যবহার করা যাবে, অনেকে কটন ব্যবহার করেন। সেগুলো কি হয়, প্রপারলি কিন্তু স্টেরাইল না। অনেকে কাপড়টি স্যাঁতসেঁতে ভেজা অবস্থায় ব্যবহার করছেন, সেখান থেকে প্রচুর ইনফেকশন, এবং বিশেষত কিশোরী মেয়ে যারা, তাদের জন্য প্রতিটা প্যারেন্টস এর খেয়াল রাখতে হবে যে তারা যেন প্রপারলি স্যানিটারি প্যাডটা পায় তাদের হাতে, এটা তাদের একটা অধিকার, এটাও মাথায় রাখতে হবে। এবং তারপরে যে জায়গাটি, যে ওষুধপত্র, আমরা এই রোগীটাকে একটু সিম্পল অ্যান্টিবায়োটিক ক্লিন্ডামাইসিন খুব ভালো কাজ করে এই ধরনের ইনফেকশন গুলোতে, সেটা একটু উনি করতে পারেন। 2 বেলা করে খাবেন উনি টানা 10 দিন। আর আমরা বলবো ক্যাপসুল ফ্লুগালটা খাবেন 50 মিলিগ্রাম প্রতি রাতে একটা করে 7 দিন। আর গাইনোমিক্স ভিটি নামে এক ধরনের সাপোজিটরি পাওয়া যায়, যেটা মাসিকের রাস্তায় ব্যবহার করতে হবে টানা 14 রাত প্রতি রাতে একটা করে। এই 14 রাত আপনারা মেলামেশাটা বন্ধ রাখার চেষ্টা করবেন, কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে ব্যবহার করবেন। আর আপনি যেটি বলছিলেন ইউরিন ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য পানি খেতে হবে প্রচুর। আর যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তাদের কিন্তু ঘুরে ফিরে প্রত্যেক মাসে ইনফেকশনটা হয়, অতএব অ্যাভয়েড কনস্টিপেশন, সেই জন্য শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে। এই নিয়মগুলো মানলে আমরা আশা করছি যে ওনারা ভালো থাকবে। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। এর সাথে একটা বিরতিতে যাচ্ছি, আমরা ফিরছি অল্প সময় বাদে, সাথেই থাকুন। একবার দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহাস জুবায়ের আপনাদের সাথেই আছে। দর্শক যারা আমাদের দেখছেন, যারা আমাদের ফোন দিচ্ছেন, তাদের প্রতি অনুরোধ, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করে নিতে একদমই ভোলা যাবে না। ডাক্তার আবু সাইদ শিমুল অল্প সময়ের মধ্যেই হয়তো আমাদের সাথে যুক্ত হবেন, যুক্ত হয়ে গেছেন তিনি। যারা প্রশ্ন করতে চান আপনাদের সন্তানের জন্য, ডাক্তার আবু সাইদ শিমুল আমাদের সাথে আছে, তাকে প্রশ্ন করতে পারেন। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনাকে স্বাগত। একজন প্রশ্ন করে ফেলেছেন লিনা, তার সন্তানকে নিয়ে, সেই প্রশ্নে যাচ্ছি। তার আগে আরেকজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, সেই প্রশ্নটি আমরা নিতে চাই। হাসিবুল ইসলাম আমাদের লিখছেন, দুঃখিত, তার আগে হাসিবুল ইসলামের প্রশ্নটি নিয়ে নেই। তিনি নাকে দুর্গন্ধ পাচ্ছেন খুব, সকাল সবসময় একই রকম তিনি গন্ধ পান। কি মেডিসিন নিতে পারেন জানতে চেয়েছে, এবং জ্বর নেই, ঠান্ডা নেই, সমস্যাটি 4 মাস ধরে তার এমন, বয়স বলেছেন 20 বছর। ডাক্তার আবু সাইদ শিমুলের কাছ থেকে আমরা সমাধানটা নিতে চাই। আসলে বয়স কত বলেছেন? 20 বলেছেন। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে এই ধরনের সমস্যাটা আমরা প্রায় পাচ্ছি। আমরা আমাদের যে সেই পরামর্শগুলো প্রতিদিন দিচ্ছি যে নাক বন্ধ থাকলে বা এইখানে সাইকোলজিক্যাল কারণেও আসলে হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা বলবো, একটু নাকের ভাবটা নিক, নেজাল ড্রপটা নিতে পারে। তবে যেহেতু এখানে অধ্যাপক মোস্তফা জামান রয়েছেন, আমার মনে হয় আরেকটু উনি যদি সংযোজন করেন আর খুব ভালো হয়। মোস্তফা জামান যদি কিছু বলেন। ধন্যবাদ নিশ্চয়ই। আবু সাইদ শিমুল। আসলে আমরা
সাধারণত এই করোনাকালীন সময় কিন্তু সবসময় বলছে যে অ্যানোসমিয়া, যেটি মেডিকেল পরিভাষায়, যেটি নাকে গন্ধ না পাওয়া, এটি সাধারণত অল্প সময়ের জন্য হয়ে থাকে। আমরা বলি ম্যাক্সিমাম 2 সপ্তাহ পেয়ে থাকি। কিন্তু যদি দেখি যে বেশি সময় হয়ে থাকে, পার্মানেন্ট হয়ে যায়, সেটি কিন্তু নানা কারণে হতে পারে। সেটি কিন্তু আমরা একটু ভালো হতে সময় লাগে। সেটি কয়েকটি কারণ হতে পারে। যেমন সেটি করোনাকালের যে আমরা যে সমস্যা অ্যানোসমিয়া বলছি, সেটি কিন্তু ভালো মতো সময় মতো চিকিৎসা না করলে দীর্ঘমেয়াদী হতে পারে। আবার অনেকে ঠান্ডা, ধুলোবালি যদি ভালো মতো চিকিৎসা না করা হয়, অথবা অনেকে আছে যে ফেক্সোফেনাডিন জাতীয় ওষুধ অথবা অ্যান্টিহিস্টামিন ওষুধ যদি দীর্ঘমেয়াদী খেয়ে থাকেন, নাক বন্ধ হয়ে তাতেও কিন্তু অনেক সময় নাকে গন্ধ পেতে কারো সমস্যা হয়ে থাকে। আর কিছু আছে নিউরোলজিক্যাল বা স্নায়ুতন্ত্রের কিছু সমস্যা। কিন্তু তার বয়স যেহেতু 20, আমি তাকে প্রথম বলব যে স্টিম নিতে হবে। সকাল বিকাল দুবেলা যদি পানির বাষ্প নেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাকে সাহায্য করবে। সঙ্গে ট্যাবলেট অমিডন 10 মিলিগ্রাম সকালে একটি, রাতে একটি, 2 বেলা খাবার আধা ঘন্টা আগে, এটি চলবে। তবে ঠান্ডা ধুলোবালি যদিও নেই বলেছেন, তবুও একটু অ্যালার্জির বিষয়টি আমাদের জানতে হবে। আর যেসব কারণে, যেমন যদি ঠান্ডা ধুলোবালি বা এসব আশেপাশে এমন পরিবেশ থাকে যা তাকে আসলে ক্ষতি করছে বা তাকে সমস্যা দিচ্ছে, সেরকম পরিবেশ থেকে দূরে থাকতে হবে। আর খাদ্যাভ্যাসে অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখবেন, এবং এই লাগলে তিনি লেবু বা কমলা বা আমরা বলবো যে অরেঞ্জ জুস, এগুলো যদি একটু বেশি করে পান করতে পারেন, সেগুলো কিন্তু তাকে অনেক সাহায্য করবে। এবং বেশি করে পানি পান করবেন। আশা করছি তিনি আস্তে আস্তে হয়তো সুস্থ হয়ে উঠতে পারেন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান আবু সাইদ শিমুল, আপনাকেও ধন্যবাদ। লিজা আমাদের প্রশ্ন করছে, গত বেশ কয়েক সপ্তাহ ধরে প্রশ্নটি অনাকাঙ্ক্ষিতভাবে আমরা নিতে পারিনি। তিনি আজ লিখছেন তার তলপেটে প্রচণ্ড ব্যথা, ডাক্তার দেখানো হয়েছে, কিছু পরীক্ষা করানোর পর ডাক্তার ইনফেকশনের কথা বলেন। তিনি ফিউরোটিল প্লাস গাইনোমিক্স অ্যালজিন সেবন করছেন, কিন্তু ভালো হচ্ছে না। পরামর্শ চেয়েছে আপনার কাছে ডাক্তার শারমিন আব্বাসী। আচ্ছা, ইনফেকশনের যে চিকিৎসা কিন্তু এর আগে আমরা দিলাম, এখন আবারও দিব, দিতেই থাকবো। এখানে আসলে যে বিষয়টি হলো সেটি হচ্ছে যে একটা মিক্সড ইনফেকশন হয় যখন ভ্যাজাইনাল ইনফেকশন হয়। এখানে কিন্তু একটা অর্গানিজম দিয়ে ইনফেকশন হয় না। এই জিনিসটা আসলে ট্রিটমেন্ট দেওয়ার সময় একটু রোগীদেরও বোঝাতে হবে, আমরা আসলে চিন্তা করি এইভাবে দেই। এখানে 2-3টা অর্গানিজম একসাথে হয়। তো এক্ষেত্রে আমি যেটা মনে করি যে এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা আমাদের গবেষণার কাজে দেখেছি এবং প্র্যাকটিক্যালি চেম্বারেও রোগীগুলো যখন ট্রিটমেন্ট দিয়েছি, দুটো ড্রাগের কম্বিনেশন খুব ভালো কাজ করে। একটা হচ্ছে ক্লিন্ডামাইসিন, আর একটা হচ্ছে অনিডাজল। এবং এটি ভালো কাজ করবে, আপনাকে আমরা মোটামুটি সিউরিটি দিয়ে বলতে পারি। কিন্তু প্রবলেম একটাই, খাওয়ার পরে গলা ব্যথা হয়, গলার মধ্যে জ্বালা পোড়া হয় এবং বমি লাগে রোগীদের। কেউ বমি করেন অনিডাজল ড্রাগটা খেয়ে। কিন্তু যদি এই কোর্সটা কেউ কমপ্লিট করতে পারে, সে মোটামুটি 6 মাস বা 8 মাস ভালো থাকবে বা 1 বছর ভালো থাকবে নিয়মগুলো মানে। এক্ষেত্রে ক্লিন্ডামাইসিন 300 মিলিগ্রাম একটা করে 2 বেলা 7 দিন, আর ট্যাবলেট অর্নিট 500 মিলিগ্রাম একটা করে 3 বেলা 5 দিন। যেহেতু বমি আমাদের মেয়েদের একটু বেশি হয়, সেজন্য সাথে আমরা বমির ওষুধটা দিয়ে দিই। ট্যাবলেট এমিস্টেকটা যদি আপনি নেন 8 মিলিগ্রাম একটা করে 3 বেলা, আপনি যে কদিন অর্নিকটা খাবেন সে কয়দিন। আর যেটি আপনি ফ্লুগাল নিচ্ছেন সেটিও ঠিক আছে, গাইনামিক্স বিটিও ঠিক আছে। আর এর আগে আমরা যেটা বলেছিলাম, জীবন পরিবর্তন, জীবন আচরণ পরিবর্তন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, কটন কাপড় পরুন, মিনিস্ট্রাল হাইজিন মেইনটেইন করুন, এবং যেটি করুন কুসুম গরম পানি নিয়মিত ব্যবহার করুন, কনস্টিপেশন অ্যাভয়েড করুন, ইউরিন ইনফেকশন অ্যাভয়েড করুন, আপনি অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। সুমাইয়া হাসান ভোলা থেকে তার লিখছে তার মেয়ের জন্য, যার বয়স 3 মাস 23 দিন, ওজন 5.5 কেজি, কিছুদিন ধরে প্রতিদিনই 3 থেকে 4 বার অল্প করে বমি করে। এটা কোনো সমস্যা কিনা, সমস্যা হলে সমাধান চেয়েছেন আপনার কাছে ডাক্তার আবু সাইদ শিমুল। আসলে আপনাকে এক কথায় বলতে চাচ্ছি, এটা আসলে কোনো সমস্যা না। যদি অনেক পরিমাণ বমি করে সেটা সমস্যা, কিন্তু 2-3 বার অল্প করে, অনেক গ্রাম দেশে বা অনেক জায়গায় দুধ বমি বলে থাকে, সেটা একদমই সমস্যা না। আপনি যেটা করবেন, প্রতিবার দুধ খাওয়ানোর পরে বার্পিং করবেন, অর্থাৎ কাঁধে নিয়ে একটু যদি 8-10 বার একটু ঢেকুর উঠান, তাহলে কিন্তু খুব ভালো হয়। এরপর অনেকের ক্ষেত্রে এটা কিন্তু দেখা যায় যে একটু থেকে গেলে কোনো সমস্যা নেই, এই ধরনের 2-3 বার একটু বমি করতে পারে। যেহেতু এটা কোনো সমস্যাই না, অসুবিধা নেই, সুতরাং কোনো ওষুধের আসলে কোনো প্রয়োজন। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, আমরা ফোনটা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম লুবনা, আমি ঢাকা থেকে বলছি। জি লুবনা আপা আমার বলুন। বয়স 50, আমার ডায়াবেটিস আছে। আমার এখন এই অগাস্ট মাস থেকে পিরিয়ড বন্ধ আছে। আচ্ছা তো আমার গত 2 বছর ধরে বাম পায়ের হাঁটুতে সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় একটু ব্যথা লাগে। তা আমি 1 মাস ধরে ক্যালবডি খাচ্ছি। এখন আমি জানতে চাচ্ছিলাম যে এই ক্যালবডি এটা খাওয়ার মানে নিয়মটা কি, মানে একটানা খেতে থাকবো নাকি 2-3 মাস খেয়ে মানে অফ করব। আর মাঝে মাঝে আমার খুব মানে হট ফ্ল্যাশ যেটা এটা হয়। আচ্ছা, এই হট ফ্ল্যাশ হয়। জি। ডাক্তার শারমিন আব্বাসী, আপনি শুনছিলেন বাম পায়ে হাঁটুর কথা বলছেন, হাঁটুতে হাঁটুতে ব্যথার কথা সিঁড়ি দিয়ে বলছেন, ওঠা এটা নামার সময় একটু ব্যথা হয়, এমনি অন্য সময় ব্যথা করে না।
আচ্ছা ডাক্তার তারপরে শামীম আমি আব্বাসি। 1 মাস ধরে মানে ক্যালবডি খাচ্ছি। এখন এই ক্যালবডি খাওয়ার নিয়মটা কি? মানে একটানা খেতেই জি থাকবো, আমরা বুঝতে continue পেরেছি করতে থাকবো? লুবনা, আপনার জি। প্রশ্ন বুঝতে পেরেছি। ডাক্তার শামীম আব্বাসি, আপনার যদি আর কিছু জানবার থাকে। আমার বয়সটা কি বলেছেন? 50। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। ডাক্তার শামীম আব্বাসি, হাঁটু ব্যথায় অনেকেই আমরা ভুগছি, একটু তাই সমাধানটা যদি দিতেন। এখানে যেটা হলো সেটা হচ্ছে যে হাঁটু ব্যথা তো অনেক পার্থক্য, পুরুষদের হাঁটু ব্যথা এবং মহিলাদের অনেক পার্থক্য, এবং কারণের ক্ষেত্রেও অনেক পার্থক্য, এবং ইয়াং এবং হচ্ছে ওল্ড এজ যদি হয় তাহলে পার্থক্যটা আরো বড় হয়ে দাঁড়ায়। তো আমি পেশেন্টের ক্ষেত্রে যেটি বলবো সেটা হচ্ছে উনি হয়তো মেনোপজে চলে গেছেন, যেহেতু 50 ইয়ার্স ওল্ড, 2 বছর ধরে মেনস্ট্রুয়েশন বন্ধ, আমরা এটাকে অবশ্যই ঘোষণা করতে পারি উনি মেনোপজে আছেন। মেনোপজে অনেকগুলো নিয়ম মানতে হয়। আমি আবারও বারবার জোর দিই প্রতিদিন আমাদের এই আয়োজনে, সেটি হচ্ছে ভালো থাকার অন্যতম উপায়। ডাক্তার ওষুধ দেবে অল্প কয়েকদিনে, কিন্তু জীবন আচরণ পরিবর্তন, শৃঙ্খলাযুক্ত জীবনযাপন। হট ফ্ল্যাশ থেকে বাঁচার উপায় হচ্ছে আমি নিজেকে ঠান্ডায় রাখবো, এর উপরে কোনো কিছু নাই। আমি যে কাপড়টা গায়ে দিব সেটি আরামদায়ক হবে এবং ঠান্ডা হবে, সেখানে গরম কম লাগবে। আমি আমার ফ্রিজে একটা টাওয়েল রেখে দিব পানিতে ভিজিয়ে, যখনই আমার গরম লাগবে ওটা বের করে নিয়ে আমি গা মুছবো। আমাদের যাদের সামর্থ্য আছে তারা আমরা এসির ভেতরে থাকবো। আমরা চেষ্টা করব আমাদের যে রান্না বান্নার বিষয়গুলো আছে সকালে বা দুপুরের মধ্যে হায়েস্ট শেষ করতে। কেউই রান্নাঘরে রান্না করার জন্য সন্ধ্যা বা রাতের বেলা যাব না, ঘরটাকে গরম বানাবো না। এগুলো হচ্ছে নর্মাল নিয়ম কানুন। পানি খেতে হবে প্রচুর পরিমাণে, এবং যে খাবারগুলোতে ভিটামিন ই এবং সি আছে এটা খুব ভালো করে খেতে হবে, এবং প্রচুর পরিমাণে শাকসবজি ফ্রুটস খেতে হবে। এটা গেল একটা চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার ট্রিটমেন্ট কি দিব। এখন হাঁটু ব্যথাটা কেন হচ্ছে, অনেকে ওভারওয়েট আছেন তাদের হাঁটু ব্যথা, কিন্তু আপনার মতো যারা জুবায়ের তাদের তো ওভারওয়েট না, তাহলে এই টাইপ যাদের বডি ওয়েট তাদের আসলে হাঁটু ব্যথাটা কেন হয়? তারা কি কোনো ব্যথা পেয়েছিলেন, কোথাও পড়ে গিয়েছিলেন, কিংবা তাদের কি শরীরে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব কিনা? আমরা বলি যে মহিলা হলে ক্যালসিয়াম ভিটামিন ডির অভাব হবে, কিন্তু এখন গত পরশুদিন একটা গবেষণা বাংলাদেশে বের হয়েছে যে পুরুষদের শরীরেও বেশ বড় একটা অংশের ক্যালসিয়াম এবং ভিটামিন ডির বড় অভাব। অতএব তেমন যদি একটা বিষয় থাকে তাহলে কিন্তু হাঁটু ব্যথা কোনোভাবেই কমবে না। সেই ঘাটতিটা আমাদেরকে পূরণ করতে হবে। সকালের মিষ্টি রোদ, যেখানে ভিটামিন ডি অনেক বেশি, কয়জন গায়ে লাগাই? হাতে কোনো 1 জন 2 জন বা 10 জন, বাকিরা হয়তো কেউ ঘুমাই, কেউ কাজে ব্যস্ত থাকে, অথবা বদ্ধরুমে এসির মধ্যে। অতএব এই জীবন আচরণগুলো পরিবর্তন করলেই আমরা ভালো থাকবো। আর উনি যে পিলটির কথা বলেছেন খাচ্ছেন, এটি উনি খেতে পারবেন, তবে 6 মাস পরে বন্ধ দিয়ে আবার হয়তো উনি শুরু করতে পারেন। তাই জীবন আচরণ পরিবর্তন, শৃঙ্খলাযুক্ত জীবন, আয়রন ক্যালসিয়াম দরকার হলে খেয়ে নেওয়া, এবং ভিটামিন ডি যুক্ত খাবার, এবং যেগুলো হচ্ছে ডেইরি প্রোডাক্ট, দুধের তৈরি খাবারে ভিটামিন ডি বেশি। ডাক্তার শামীম আব্বাসি উনি প্রশ্ন করেছিলেন ক্যালবডি কি করে খাবেন, কত মাস একটানা খেতে পারবেন, যদি আরেক একটু বিস্তারিত। জুবাইর, আমি বললাম 6 মাস উনি খেতে 6 মাস। পারবেন টানা, তারপরে আবার একটু ব্রেক দিয়ে উনি আবার শুরু করতে পারবেন। বাই দিস টাইম দেখতে হবে ভিটামিন ডির ঘাটতিটা বেশি কিনা। এখন টেস্টটা করাতে লাগে 6,000 টাকা। আমরা কিন্তু এখন র্যান্ডমলি না দেখেই দিচ্ছি, কারণ যখনই টেস্টটা দিই মোর দেন 95% রোগীরই ভিটামিন ডি ঘাটতি। তো 6,000 টাকা খরচ না করে বরং 6,000 টাকা দিয়ে তার ওই লেভেলটা পূরণ করার যে ওষুধ সেটা আমরা দিয়ে দিচ্ছি। তো এই নিয়মগুলো যদি উনি মানেন, ওষুধগুলো প্রপারলি নেন, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আর মেনোপজ একটা কথা আপনারা মনে রাখবেন, নর্মাল ফিজিওলজি অফ দ্য লাইফ, এটা সব মেয়ের জীবনেই আসে। তাই এটাকে হতাশা বা স্পেশালি খুব ডিপ্রেশনের জায়গা হিসেবে নেওয়ার কিছু নেই। আজ আপনার হয়েছে, কাল আমাদের হবে, পরশু হয়তো আপনারই সন্তানের হবে। ইটস আ ভেরি নর্মাল ফেনোমেনা, নর্মাল ফিজিওলজি। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসি। প্রফেসর মোস্তফা জামান আদ্রিতা একটি প্রশ্ন করেছেন তার মায়ের জন্য, যার বয়স 50, ওজন 52 কেজি, ডায়াবেটিস খাওয়ার আগে 13, নিয়ন্ত্রণে নেই, ইনসুলিন সকালে 24, রাতে গ্লিমিকর্ন একটা নিচ্ছেন, এবং আর্থ্রাইটিস আছে, এক্সরেতে এসেছিল, কাঁধের হাড় বেড়ে গেছে, হার্টের ডাক্তার দেখানো হয়েছিল, 15 দিনের ওষুধ দিয়েছে, ন্যাপ্রোসিন, ফ্যামোট্যাক, ইন্ডেভার, কপিড এস, নিডোকার্ড, ইডিমাইড। এরপর আর দেখানো হয়নি, ডাক্তার আসেননি। এখন সমস্যা, পুরো শরীর ফুলে গেছে এবং হাত পায়ের গিরাতে, কাঁধে, কবজিতে, আঙুলে প্রচণ্ড ব্যথা। রাতে ঘুমের মধ্যে হঠাৎ দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, নিচু হয়ে কাজ করলে, হাঁটলে, ভারী কাজ করলে বুকে ব্যথা হয়। প্রেশারের সমস্যা ছিল না, কিন্তু 4 দিন আগে হঠাৎ প্রেশার 90/140 হয়েছে। প্রেশারের জন্য কি ওষুধ খাওয়া লাগবে কিনা, হার্টের সমস্যার জন্য কি ওষুধ কন্টিনিউ করতে হবে কিনা, এখন কি করতে পারেন জানতে চেয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা একটু বিস্তারিত দিতে চাই প্রফেসর মোস্তফা জামান, তাই একটি বিরতি নিয়ে ফিরবো যখন, তখন আমরা আসলে উত্তরটা দিতে চাই। দর্শক, ছোট একটা বিরতির ওপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন। দর্শক, আপনাদের প্রশ্ন উত্তরের
এই আয়োজন স্বাস্থ্য জিজ্ঞাসা নিয়ে আয়োজন, করোনা হেল্প ডেস্ক দেখছেন আপনারা, জুলহা জুবাইর আপনাদের সাথে আছে। আমরা সরাসরি প্রফেসর মোস্তফা জামানের কাছে চলে যেতে চাই। একটি প্রশ্ন ছিল প্রফেসর মোস্তফা জামানের কাছে, বিরতিতে যাওয়ার আগে আমরা করেছিলাম। যে আদ্রিকা তার মায়ের জন্য প্রশ্ন করেছিল, আসলে প্রশ্নটি অনেক বড় এবং অনেক অনেক তথ্য এই প্রশ্নের মধ্যে আছে, কিন্তু অনেক কষ্ট করে লিখেছেন। আমি তার প্রশ্নটির একটু সমাধান দিতে চাচ্ছি, তবে আমারও কিছু তার প্রতি জানবার আছে। যেহেতু এটি আসলে জানবার কোনো সুযোগ নেই, আমি এখানে একটু আলোচনা করতে চাচ্ছি। তার বয়স, মায়ের বয়স 50, ওজন বলেছেন 52 কেজি। ডায়াবেটিস কিন্তু একেবারে নিয়ন্ত্রণ নেই। খাবার আগে 13, আমরা সাধারণত খাবার আগে রাখতে চাই 6, খাবার 2 ঘন্টা পরে 8, এবং 3 মাসের যে গড় HbA1c সেটি 7। কিন্তু তার ইনসুলিন সকালবেলায় তিনি 24 নিচ্ছেন, কিন্তু রাতে কত নিচ্ছেন বা কোন ধরনের ইনসুলিন, আসলে 3 ধরনের ইনসুলিন আছে। একটি 3 বেলা দেই, একটি 2 বেলার ইনসুলিন, একটি আছে শুধু 24 ঘন্টা একবার ইনসুলিন। কিন্তু তিনি সেটি লেখেননি আসলে কোন জাতীয় তিনি ইনসুলিন নিচ্ছেন, সঙ্গে একটি ট্যাবলেট খাচ্ছেন গ্লিমিকরন। আমি বলবো যদি তিনি আপাতত যে অবস্থা আছেন ডোজ বাড়াতে হবে। তিনি সকালে যদি 2 বেলার, আমরা ধরে নিচ্ছি যে ইনসুলিনটি সেটি মিক্সচার 30-70 হতে পারে, তাহলে সকালে যদি 24 নেন, রাতেও কিন্তু আমি বলবো এখন যে মাত্রা, এখন যে অবস্থা আছে, যদি মিক্সচার হয়ে থাকে 30-70, রাতে অন্তত 12 তাকে সঙ্গে যুক্ত করতে হবে। আরেকটি বিষয়, তিনি আর্থ্রাইটিস আছেন, তার জন্য ঘাড়ের সমস্যা আছে। ন্যাপ্রোসিন ওষুধটি খাচ্ছেন, সঙ্গে একটু ক্যালসিয়াম, ভিটামিন ডির কথা আমরা বলছি, সূর্যের আলোতে যাবার কথা বলছি। তবে তার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তিনি হার্টের ডাক্তার দেখিয়েছেন, মাত্র 15 দিন তিনি ওষুধ খেয়েছেন। কোনো চিকিৎসক আসলে 15 দিন ওষুধ দেন না, হয়তো বুঝতে ভুল করেছেন। ইকোকার্ডিওগ্রাফি থাকতে পারে হয়তো করা, হার্ট দুর্বল থাকতে পারে, কারণ তার কিন্তু ইডেমাইড একটি ওষুধ দিয়েছেন, যেটি শরীরে ফুলে গেলে, পায়ে পানি আসলে তখন আমরা দিয়ে থাকি। সুতরাং ইকোকার্ডিওগ্রাফিতে হার্টের কার্যক্ষমতা কত সেটি জানতে পারলে আমাদের সুবিধা হতো। আপাতত বলবো ইডিমাট খেয়ে যান এবং ইকোকার্ডিওগ্রাফি করে কত আছে জানতে পারবেন। আর ক্লোপিডেস, নিডোকার্ড যেগুলো ওষুধ তিনি খাচ্ছেন হার্টের জন্য, সেগুলো অবশ্যই খাবেন। তবে শরীর ফুলে গেলে কিন্তু আমরা বলবো যে ইডিমাইট এটি বাড়ানো লাগতে পারে। আরেকটি ব্যাপার, ঘুমের মধ্যে তার কিন্তু দম বন্ধ হয়ে আসছে। সাধারণত আমরা সবসময় বলছি হার্টের কার্যক্ষমতা কমে গেলে, বিশেষ করে দুর্বল হয়ে গেলে কিন্তু এরকম অবস্থা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা বলবো কি, এই যে আবারও সাক্ষাতে একটি দেখাতে হবে, কারণ ইনজেকশন ফ্র্যাকশন না জানা পর্যন্ত আমরা পুরোপুরি বলতে পারবো না তার হার্টের রোগ আছে কিনা। এবং হাঁটলে বুক ভারী হয়ে আসে, এটিও কিন্তু হার্টের রোগ। যদি ইমার্জেন্সি হয়, আমরা নাইট্রোকার্ড একটি, আমরা বলবো স্প্রে জিহ্বার নিচে দিতে প্রয়োজন লাগতে পারে। আপাতত একটি সিবিসি এই পরীক্ষাটি করবেন, ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার করবেন। যদি সম্ভব হয় হাঁটলে একটু হাঁটতে পারেন, ইটিটি বা ট্রেডমিল টেস্ট, মডিফাইড গ্লুজ, আস্তে আস্তে হাঁটতে হয়, কারণ জোরে হাঁটতে যদি না পারেন সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আরেকটি বিষয়, ব্লাড সুগার যেটা আমরা বলে দিই, ফাস্টিং কন্ডিশনে করবেন, খাবার 2 ঘন্টা পরে। আর HbA1c 3 মাসের গড়, এই পরীক্ষাটি করবে। আর যা যা ওষুধ দিয়েছি, ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দিয়েছি, যদি এই ইনসুলিনে যদি পুরোপুরি কাজ না করে, এটি আস্তে আস্তে টাইট্রেট করে একটু বাড়াতে লাগতে পারে। সাক্ষাতে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করলে আরো ভালো হবে। আর যেসব রিপোর্ট আমরা বলেছি সেগুলো করে যদি আমাদের সাথে আবার মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন বা আমাদের সাথে প্রশ্ন করতে পারেন, সাক্ষাতে কথা বলতে পারেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, তাহলে আমাদের পক্ষে তার জন্য আরো ভালো পরামর্শ দেওয়া সম্ভব হবে। তার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। জহিরুল ইসলাম বগুড়া থেকে লিখছেন, তার ছেলের বয়স 3 বছর, হাইড্রোসিল আছে, পরীক্ষা করা হয়েছে, অপারেশন ছাড়া অন্য কোনো চিকিৎসা নেই, কিন্তু এত কম বয়সে অপারেশন করা ঠিক হবে কিনা দুশ্চিন্তা ভুগছেন। বাচ্চার কোনো সমস্যা লক্ষ্য করেননি, বাচ্চা স্বাভাবিক চলাফেরা করতে পারছে, সমস্যার সমাধান চেয়েছেন। সংক্ষেপে জানতে চাই ডাক্তার আবু সাইদ শিমুল। একদম সংক্ষেপে বলছি, এই ধরনের যেটা হয় এই মুহূর্তে তার হয়তো কোনো সমস্যা নাই, কিন্তু সেটা অনেক সময় প্যাচ খেয়ে যেতে পারে, আমরা সহজ বাংলা ভাষায় যেটা বলি, তখন এমন সময় ফুলে যায়, ব্যথা হয়ে যায় এবং এমন একটা অবস্থা হয় ভেতরে যে অর্গানটি রয়েছে সেটা কিন্তু একেবারে অক্ষম হয়ে যায় বা ডিসফাংশন হয়ে যেতে পারে। সুতরাং ওই সময়টা কিন্তু ইমার্জেন্সি, তখন এমন অবস্থা হয় যে খুব দ্রুত তাকে কিন্তু অপারেশন করতে হবে। সুতরাং সেই রিস্কে যাওয়ার আসলে দরকারটা কি, আসলে সেই রিস্কে না গিয়ে বা সে ভয়ে না থেকে যত দ্রুত সম্ভব যদি আপনি একটা অপারেশন করে ফেলেন ততই তার জন্য মঙ্গল। আপনাকে অভয় দেওয়ার জন্য বলতে চাই, একদিনের বাচ্চাও কিন্তু অপারেশন খুব সুন্দর হবে, কিন্তু আপনার বাচ্চার যে বয়স তাতে আমি বলবো কোনো ভয়ের কোনো কারণে একটা ভালো একটা সেন্টারে, যেখানে আপনি সার্জন তো অবশ্যই গুরুত্বপূর্ণ, ছোট শিশুদের ক্ষেত্রে কিন্তু যিনি তাকে অজ্ঞান করবেন সেটাও কিন্তু একটু গুরুত্বপূর্ণ।
সুতরাং অনেক ক্ষেত্রে অনেক ক্লিনিকে বা অনেক হাসপাতালে দেখা যায় যে হ্যাঁ সার্জন খুবই অভিজ্ঞ রয়েছেন, কিন্তু যে বাচ্চাকে যিনি অজ্ঞান করবেন তিনি অত অভিজ্ঞ নেই। এইটা যদি আপনি একটু মেনটেন করতে পারেন যে হ্যাঁ দুজনই অভিজ্ঞ এবং ভালো একটা সেন্টারে, সরকারি কোনো হাসপাতাল হলে তো খুবই ভালো, কোনো মেডিকেল কলেজ বা বড় শহরের হাসপাতাল, সেই সব জায়গায় আপনি নিশ্চিন্তে আপনার বাচ্চার অপারেশন কিন্তু করাতেই পারেন। ধন্যবাদ আপনাকে। লীনা প্রশ্ন করেছেন, তার ফার্স্ট বেবির বয়স 3.5 বছর, 11 মাসের অন্তঃসত্ত্বা তিনি। ডক্টর ক্যাপসুল ফিফল, ট্যাবলেট ডাইড্রন এবং ক্যাপসুল পিপিআই দিয়েছেন। এছাড়া ডিলাইট 20,000 IU 12 উইক বলেছেন। পেটে ব্যথা হলে ট্যাবলেট নরভিস, বমি ভাব হলে ট্যাবলেট প্যারিসেট এবং খেতে বলেছেন। 1 মাস পর যেতে বলেছিলেন, বাট কোভিডের ভয়ে যেতে পারছেন না। এখন তিনি ক্যাপসুল ফিফল, ট্যাবলেট ডাইড্রন, ক্যাপসুল পিপিআই কি কন্টিনিউ করবেন কিনা, করলে কতদিন কন্টিনিউ করবেন, আর কোনো মেডিসিন নিতে হবে কিনা জানতে চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী। আচ্ছা, এক্ষেত্রে আমরা বলি লেস মেডিকেশন। প্রেগন্যান্সিতে যত কম ওষুধ খাবেন আপনি এবং আপনার বাচ্চা দুজনেই ভালো থাকবেন এবং আর্থিক খরচটাও কম হবে। অতএব কম ওষুধ খেলে এখন যখনই আমাদের 11 সপ্তাহ প্রেগন্যান্সি হয়েছে, আমরা কিন্তু বলি যে আয়রন ক্যালসিয়াম ইজ ম্যান্ডেটরি। আয়রন 2 বেলা, ক্যালসিয়াম 2 বেলা, এবং দুটো খাওয়ার মাঝখানে 1 ঘন্টা বিরতি। এবং গ্যাস্ট্রিকের ওষুধটা প্রয়োজনে খাবেন। কেউ টানা 9 মাস গ্যাস্ট্রিকের ওষুধ খান কিন্তু কোনো প্রয়োজন নাই বা সিমটম নাই, তাদের খাওয়ার কোনো দরকার নাই। তাই আয়রন এবং ক্যালসিয়ামটা খান। আর ডাইক্লোনটা আসলে প্রেগন্যান্সিকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা দিই। যদি তলপেটে অনেক ব্যথা থাকে, কোনো ধরনের ডিসচার্জ থাকে, সাদা স্রাব যায় বা আগে কোনো অ্যাবর্শনের হিস্ট্রি থাকে, তাদের জন্য এটি দরকার। যদি এমন কোনো হিস্ট্রি বা এমন কোনো সিমটম আপনার না থাকে তাহলে কোনো দরকার নেই। সুষম খাবার খান, খাবারের মধ্যে মাছ, মাংস, ডিম, দুধ, কলা যেন থাকে, পানি, শাকসবজি, এবং ঘুমাতে হবে, রেস্ট নিতে হবে 8 ঘন্টা। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। একই সাথে ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান ও ডাক্তার আবু সাইদ শিমুল, আপনাদের তিনজনকেই। দর্শকের সাথে আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।